सपना सपना में सजना মহাপণ্ডিত আমাদের গ্রুপে আছে। হাই এভরিওয়ান, ঘড়িতে এখন সময় হয়েছে রাত 9:30 আর আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। আজকের এই ট্রিপে আমি আর আমার 3জন বন্ধু মিলে চলে যাচ্ছি উত্তরাখণ্ডের বিখ্যাত জঙ্গল জিম করবেট ন্যাশনাল পার্কে। জিম করবেটের এই প্রথম এপিসোডে থাকছে আমাদের পুরো ট্রেন যাত্রা, আমাদের এক্সাইটমেন্ট, হাওড়া স্টেশন থেকে বাগ এক্সপ্রেসে করে আমাদের উত্তরাখণ্ডের পুরো যাত্রায় এই এপিসোডে তোমরা দেখতে পাবে। রাত 9:45 বাজে এখন, আর আমাদের ট্রেন বাগ এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। জিম করবেটের এই ট্রেন জার্নিটা হতে চলেছে অনেকটা লম্বা, কারণ আজকে রাতে আমরা ট্রেনে উঠেছি আর আমরা পৌঁছাবো পরশু সকালবেলা লালকুয়া স্টেশনে। আমার জীবনে এই প্রথমবার এত লম্বা একটা ট্রেন জার্নি আমি করতে চলেছি, তো আমি খুবই এক্সাইটেড। খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হয়ে গেছে, আর আজকে ডিনারে আছে চিকেন কষা আর তার সাথে পরোটা। সবই আমার বান্ধবী বাড়ি থেকে বানিয়ে এনেছে, তো ভীষণ সুস্বাদু খাবার ও তৈরি করে এনেছে আমাদের জন্য। দেখুন সবাই, একজন মহাপণ্ডিত আমাদের গ্রুপে আছে, সে পড়াশোনা করছে রাত দুপুরে, সবাই ঘুমিয়ে গেছে। প্রথম দিন রাতে আমরা সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন সকাল হয়েছে, তো আমরা ট্রেন থেকে চা নিয়ে এখন চা খাচ্ছি। আজকে সারাটা দিন আমাদের ট্রেনেই থাকতে হবে, আর কালকে সকালবেলা আমরা পৌঁছে যাব লালকুয়া স্টেশনে। ট্রেন থেকেই আমরা দুপুরের লাঞ্চ নিয়েছিলাম। লাঞ্চটা খুব একটা ভালো ছিল না, বাট তাও আমাদের কিছু করার ছিল না, আমাদের ট্রেন থেকেই নিতে হতো। আর আজকের রাতে ট্রেন জার্নিতে আমাদের সাথে যোগদান করেছে কিছু বাচ্চা কাচ্চা, তো তাদের সাথে আমরা খুব মজা করেছি। তোমারে বিনা सपना सपना में सजना सजना पे दिल आ गया, इस सजना पे दिल आ गया। आप मत बोलिएगा। हाँ बोलिए, बताइए, ऐसे बॉडी में कौन सा ऑर्गन है जहाँ पे ब्लड सप्लाई नहीं होता? एक चीज बताओ, बॉडी में कौन सा ऑर्गन है जहाँ पे ब्लड सप्लाई नहीं होता? मेरे बड़े पापा डॉक्टर हैं, उनके हॉस्पिटल में मतलब 2 दीदी ट्रेनिंग करते हो, उनसे पूछा, उन्होंने जवाब दिया। तो कह रही है एक चीज और बताओ, एक चीज और बताओ। इसको खुद कुछ मालूम रहता नहीं और पूछती रहती है। मैं बोलूं एक मिनट मैं बताती हूँ। वो लोग क्या थे, वो लोग पढ़ाई 12th की पढ़ाई कर चुके थे, उन्होंने बायो पढ़ाई कर ली। और मैं कौन सी क्लास में हूँ? 9th क्लास में। तो मैं ऑब्वियसली मेरा जनरल नॉलेज कम होगा ना उनसे। तो मैंने पूछा, तो पूछा ही कौन सा ऑर्गन है जहाँ पे ब्लड सप्लाई नहीं होता? हेयर एंड नेल्स। हाँ, और एक और नहीं नेल्स में भी। हेयर और नेल्स, बस इतना ही पता है। और कॉर्निया आएगी, कॉर्निया। ओके ओके। और ऐसा कौन सा मतलब ओके। जय हिंद, जय भारत। अब आप सो जाइए, दूसरे को जय श्री राम। किसी ने मांगा है ট্রু স্টোরি। বল না রে, আমার হিন্দি আটকে যায় না, আমি তো ভুলে গেছি না। এবার इस तरह का सिचुएशन था, कोई लाइट नहीं था, 3 पहाड़ थे बैक टू बैक, तीनों पहाड़ में लोड शेडिंग था, कोई भी एक भी पहाड़ में लाइट नहीं था। तो हम मोमबत्ती जला के हम लोग एक कॉटेज से दूसरी कॉटेज तक जा रहे थे खाना खाने के लिए। तो रात को जब सोए 12 बजे हम लोग सो गए थे, सभी सो गए थे। 12 बजे वहाँ पे 50-60 कुत्ते थे जो एक साथ भौंकने लगा। वो भी ऐसे कि वो कुछ देखा है, कुछ अलग सा देखा है, जिसको देख के कुत्ते लोग भौंकते हैं ना, हाँ वैसे भौंक रहा था। तो वो लोग ना इस तरफ से उस तरफ, उस तरफ से इस तरफ दौड़ रहा था। किसी को क्या कहते हैं उसको। তো রাতে আমরা অনেক মজা করেছি, অনেক রাত পর্যন্ত জেগেও ছিলাম সব বাচ্চাদের সাথে। আপনারা দেখতেই পেলেন যে বাচ্চাগুলো কত কিউট আর কত ভালো ভালো কথা জানে ওরা।
তো এখন আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমাদের স্টেশনের দিকে, লালকুয়াতে। স্টেশন থেকে বেরিয়েই আমাদের গাড়ি চলে এসছে, আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। তো এতে করেই আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশন জিম করবেট ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। আমরা প্রথমেই জিম করবেটের ঢিকালা জোনে পৌঁছাবো, কারণ আমাদের 3 দিনের প্ল্যান আছে জিম করবেটে থাকার, আর এখানে অনেকগুলো জোন হয়। তো সেই জোনগুলো আমরা ডিসকভার করব, কিন্তু ফার্স্টেই আমরা যেই জোনে যাব সেটা হচ্ছে ঢিকালা জোন। আর এই জোনটা হচ্ছে সবথেকে কোর এরিয়া, যেখানে আমরা টাইগার দেখতে পাওয়ার চান্স আমাদের সবথেকে বেশি থাকবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা অলমোস্ট জঙ্গলের ভেতর দিয়েই যাচ্ছি। আর এই জঙ্গলগুলো যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রাত্রের বেলা অনেক সময় হাতি বা অন্য কোনো পশু পাখি এখানে কিন্তু চলে আসে মাঝে সাঝে। লালকুয়া থেকে আমরা প্রথমে যাব রামনগর, যেখান থেকে স্টার্ট হবে আমাদের জিম করবেটের জার্নি। তো এখান থেকে আমাদের রামনগর পর্যন্ত যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতন। আর মাঝখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে লাঞ্চও সেরে নেব। তখন বয়স কত হবে? এটা দেখেন, ওইটা দেখেন, ওইটা দেখেন, ওইটা দেখেন। হ্যাঁ, এগুলো জল হয়ে যায় বর্ষাকালে পুরো। তখন ধরো আমি তখন স্কুলেই পড়ি, কাজবাজ করি না। তো চুলে আমি নানা রকম কালারিং করতাম, যখন যেটা মনে হতো তখন সেখানে কালারিং করতাম। এবং বাড়িতে যখন যেতাম বাবাকে ভয় করতাম যে কেউ কিছু বলে। একটা দিন কি করেছি, এইখানটায়, এই চুলের ঠিক এখানটায়, বড় বড় চুল আমার, তখন আমার পুরোনো ফটো দেখবে, এইখানটায় হালকা লাল করেছি একদম। এবার লালটা করতে গেছি, বার্গেটিং হয়ে গেছে একদম পাক্কা লাল, মানে সে কপার কালার। হ্যাঁ হ্যাঁ, এই এখানটা একটু। তো দুপুরবেলা আমরা একসঙ্গে লাঞ্চ করি বাড়িতে, আমি, বাবা, দাদা, মা সব একসঙ্গে লাঞ্চ করি। তো আমরা লাঞ্চে বসেছি, বাবা প্রথম আমার মাথার দিকে একবার ফিরেছে, এখানে জঙ্গলটা অনেকটা। আমি এরকম চুপচাপ নিচে রয়েছি, বলছে চুলটা লাল করেছিস? বলছি হ্যাঁ। আমি বলছি ভালো লাগছে? বলছে ভালো লাগছে। তা কেমন লাগছে জানিস? আমি বললাম হ্যাঁ বলো। বলে হনুমান দেখেছিস? হনুমানের পিছনটা দেখবি লাল, তোর মুখটা লাগছে ঠিক হনুমানের পিছনের মতো। বহুত বড়, বেশি ভালো লাগবে শুনতে। এবার তুই ভেবে দেখ তোর মুখটা কেমন লাগছে। তো তাই ঠিক এই রকমই মজা করতে করতে, আড্ডা দিতে দিতে আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। আর দেখুন রামনগর যেই জায়গাটা আছে সেই জায়গাটাও কত সুন্দর। এখানে জিম করবেট ফলস আছে, আর পাহাড় অলমোস্ট শুরু হয়ে গেছে, আর জঙ্গলও স্টার্ট হয়ে গেছে। ये साइबेरिया से माइग्रेंट है। আমরা আজকে যেই জায়গায় লাঞ্চ করব সেই জায়গাটা কিন্তু এখানের একটা বিখ্যাত রেস্টুরেন্ট। তো দেখুন এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ভিলেজ বাটিকা। আর আমি আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেটা। এত সুন্দর জায়গা, এত সুন্দর মানে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, যে মুগ্ধ না হয়ে আপনারা থাকতে পারবেন না। এখানে চেঞ্জ করব। আমরা সবাই ফ্রেশন আপ হয়ে এখানে লাঞ্চের জন্য চলে এসেছি। আর খুব ভালো এখানের খাবারের কোয়ালিটি প্লাস টেস্ট সব কিছু একদম টপ নচ। আর আমরা লাঞ্চ করে এখান থেকে বেরিয়ে পড়ব জিম করবেটের জন্য। আর এখান থেকে আমাদের যে জার্নিটা স্টার্ট হবে সেটা কিন্তু আমাদের পুরনো যে ভেহিকেল ছিল সেটাতে হবে না। জিম করবেট যাওয়ার জন্য অতি অবশ্যই জিপ বুক করতে হবে। আর এই সমস্ত কিছুই প্যাকেজের মধ্যেই থাকে, মানে আমাদের জিম করবেট আসার 4 মাস আগে থেকে সব কিছু বুক করে রাখতে হয়। এর মধ্যে ইনক্লুডেড থাকে হোটেল, তার সাথে থাকে জিপ, তার সাথে আরও অনেক কিছু ইনক্লুডেড থাকে। তো সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব। আর আপনাদের যদি ফার্দার কোনো কোয়ারিজ থাকে তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমাদের জিপ অলমোস্ট রেডি হয়ে গেছে, আর আমরা এই জিপে করে ডিরেক্ট চলে যাব জিম করবেট ন্যাশনাল পার্কের একদম গেটের সামনে। আর আমাদের সময় লাগবে 20 থেকে 25 মিনিট মতন। জিম করবেট তো অতি অবশ্যই একটা সুন্দর এবং একটি অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, কিন্তু এই যে জার্নিটাও কিন্তু খুব স্পেশাল।
আমরা এখন জিম করবেট ন্যাশনাল পার্কের বাফার জোনের আন্ডারেই রয়েছি। এই যে সমস্ত রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, ব্রিজ আমরা পেরোচ্ছি, সমস্ত কিছু এই ন্যাশনাল পার্কের আন্ডারেই রয়েছে। ফাইনালি আমরা চলে এসেছি জিম করবেট ন্যাশনাল পার্কের একদম গেটের সামনে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এতগুলো জিপ দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু দাঁড়িয়ে আছে পারমিটের জন্য। এখানে পারমিট পাওয়াটা খুবই চ্যালেঞ্জের একটা ব্যাপার, অনেকক্ষণ সময় দিয়ে পারমিট নিতে হয়। যদিও বা আপনাদের আগে থেকে বুক করা থাকে, কিন্তু তাও এখানে এন্ট্রি নেওয়ার আগেও কিন্তু পারমিশন লাগে। অনেকক্ষণ ওয়েট করার পর আমরা ফাইনালি পারমিশন পেলাম গেটের ভেতরে ঢোকার জন্য। এখানে এন্ট্রি নেওয়ার আগে অনেক কিছু চেক করা হয়, ক্যামেরা থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস সব কিছু চেক করা হয়, কারণ এই জোনটা একটু অন্যরকম। আর যেহেতু এখানে কোনো রকম পশু পাখিকে খাঁচায় রাখা হয় না, সবাই ওপেন থাকে, তো তাই জন্যে একটা সবাইকে সাইন করতে হয়, প্লাস সমস্ত রকম ডকুমেন্টস ভেরিফিকেশন সমস্ত কিছু করে এনারা। ফাইনালি আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমাদের জিপ বেরিয়ে পড়েছে ঢিকালা জোনের দিকে। তো চলো তোমাদেরকে দেখাই জিম করবেট ন্যাশনাল পার্কের ভেতরটা কীরকম। এখানে পারমিশন নেওয়ার পরেও কিন্তু ওয়েট করতে হয় অন্য জিপের পারমিশনের জন্য, কারণ এখানে সবসময় 2 বা 3টে এরকম জিপ একসাথে যায়, কারণ রাস্তা অনেক টাফ অ্যান্ড রাফ। আর তারপরে হচ্ছে এখানে বিভিন্ন রকম পশু পাখিদের বিভিন্ন রকম ভয় থাকে, তো তার জন্য এখানে সবাই একসাথে যেতেই প্রেফার করে। এখন ঘড়িতে সময় হয়েছে 2:30 আর আমরা এখন এগিয়ে চলছি। আর এই সময় আমাদের ফোনের কারোর নেটওয়ার্ক কাজ করছে না, একদম ফোনের নেটওয়ার্ক ডেড হয়ে গেছে, কারণ আমরা একদম কোর জোনে এন্ট্রি নিচ্ছি। সত্যি কথা বলতে জিম করবেটের এই স্টার্টিং থেকেই আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট সবার মধ্যে আছে, কারণ এই রকম একটা ট্যুর, এই রকম একটা জার্নি কিন্তু সবসময় সবার ভাগ্যে থাকে না। কারণ অনেকেই আছেন যারা জিম করবেটে অনেকবার এসেছেন, আমাদের পরিচয় হয়েছে তাদের সাথে। অনেক ফটোগ্রাফার আছেন যারা বছরে 2-3 বার করে জিম করবেটে আসেন শুধুমাত্র বাঘ দেখার জন্য, কিন্তু তারা দুর্ভাগ্যবশত সেটা তাদের ভাগ্যে থাকে না। তো কিন্তু আমরা এই প্রথমবার ফার্স্ট টাইম গিয়ে আমরা বাঘ দেখতে পেয়েছি, সত্যিকারের একদম বাঘ, আমাদের থেকে 10 হাত দূরে দেখতে পেয়েছি। তো সেই সমস্ত ব্যাপার আমি এপিসোড 2তে অবশ্যই দেখাবো। তো আজকের ভিডিওতে শুধুমাত্র থাকছে আজকের জার্নিটা, কারণ বাঘ দেখতে পাওয়াটা পুরোপুরি ভাগ্যের ওপর ডিপেন্ড করছে। বাট এই জার্নিটা এত সুন্দর একটা পরিবেশে, যেখানে কোনো টাওয়ার কাজ করছে না, যেখানে বাঘ ছাড়াও অনেক পশু পাখি আমরা দেখতে পেয়েছি। আর নেচার, সবথেকে বড় ব্যাপার হচ্ছে নেচারের একদম কাছে আমরা এখন চলে এসেছি। দেখুন কত সুন্দর এখানে সাম্বার ডিয়ার আমরা এখন দেখতে পেয়েছি। তো এখানে প্রায় 5 থেকে 6টা ডিয়ার আমরা দেখতে পাচ্ছি এখন। মেন গেট থেকে ঢিকালা জোনে যাওয়ার জন্য সময় লেগে যায় প্রায় 1 ঘন্টা মতন। আর এই 1 ঘন্টা যত এগিয়ে আসছে ততই আমরা আরও নেচারের কাছে চলে আসছি। আর এত সুন্দর চারিদিকে, মানে নিঃশব্দতা, আর শুধুমাত্র আমাদের গাড়ির আওয়াজ আর পশু পাখির আওয়াজ আমরা শুনতে পাচ্ছি এখন। একদম কোর এরিয়াতে কিন্তু আমরা এখন চলে এসেছি। এই সব জায়গাতেই কিন্তু টাইগার দেখা যায়। আর এইখানেই রয়েছে আমাদের
আজকের থাকার জায়গা, যেটা জিম করবেট ন্যাশনাল পার্কের একমাত্র ঢিকালা জোনে অর্থাৎ কোর জোনের একমাত্র থাকার জায়গা। এটা গভর্নমেন্টের তরফ থেকে এই হোমস্টে বা হোটেলও বলতে পারেন, এই জায়গাটা গভর্নমেন্ট বডি পুরোপুরি দেখাশোনা করেন। আর এই জায়গায় পারমিশন ছাড়া এন্ট্রি একদমই নেওয়া যায় না। আর এখানের পার নাইট পার হেড 11,000 করে আমাদের পে করতে হয়েছে শুধুমাত্র এই জায়গায় থাকার জন্য। এখানে প্রচুর বেশি পরিমাণে এইরকম হনুমান বাদর ঘোরাঘুরি করে। আর এখানের জিনিসপত্র সবাই সামলে রাখতে বলছেন এদের জন্য, কারণ আমাদের জিপে অলমোস্ট এখন বসে আছে। ব্যাগগুলোর কোনো হালাত দেখেছো? নতুন ব্যাগ আমার আসবে আর তোকে নিয়ে চলে যাবে। আয় খুলে দিই, খুলতেও পারছে না তাও এই বাইরে ইয়েতে সিগারেট খাবি না, পুরো ক্যামেরা লাগানো আছে, ঘরের ভেতরে খিচড়ি যাবে। এই আয় আমি খুলে দিই, আজা ও খুলে নেবে। আরে রোদের জন্য দেখতে তো পাচ্ছি না। চলো 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 চলো, এই লেট করো না, এতক্ষণ এসো। ধরে ধান্দায় এটা হচ্ছে আমাদের 11,000 টাকার এক রাতের একজনের রুমের মানে ভাড়া দিয়েছি আমরা এই রুমের জন্য পার হেড। তো এখানে দেখুন জানলা থেকে দেখা যাচ্ছে পুরো একটা নদী বা লেকের মতন জায়গা আছে। এখানে পশু পাখিরা জল খেতে আসে। আর যথেষ্ট বড়, একদম দেখেই মনে হচ্ছে গভর্নমেন্টের হোটেল। তো সেরকম বিশেষ কিছু আসবাবপত্র নেই, মোটামুটি রয়েছে। আর পুরোটাই ফাঁকা আর অনেকটা বড় রুমটা। এখন বাজে বিকেল 4টে আর আমরা বেরিয়ে পড়েছি ইভিনিং সাফারিতে। আর এইখানে দুটো সাফারি আমরা পাবো, একটা হচ্ছে আজকে ইভিনিংয়ে আর সেকেন্ড হচ্ছে কালকে সকালে। তো দেখা যাক আমাদের ভাগ্যে আজকে ইভিনিংয়ে কোনো রকম বাঘ আমরা দেখতে পাই কি না। জাস্ট অসাধারণ পরিবেশ, মানে এত সুন্দর জায়গা। এই লেকটার ধার দিয়ে যে আমরা যাচ্ছি, এই লেকের মধ্যে প্রচুর পরিমাণে ক্রোকোডাইলস রয়েছে, আমরা দেখতেও পাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যবশত ফোনের মধ্যে আমরা ক্যাপচার করতে পারছি না। কিন্তু এখানে প্রচুর ক্রোকোডাইল রয়েছে। আর ফাইনালি অনেকটা জুম করার পর একটা ক্রোকোডাইল আমি ক্যাপচার করতে পেরেছি, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন শুয়ে আছে। সবসময় চোখে পড়ে যাচ্ছে সাম্বার ডিয়ার, যেটা বাঘেদের প্রিয় খাদ্য নাকি। তো এখানে অনেক সাম্বার ডিয়ার আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন জিপ করে মানুষ দাঁড়িয়ে আছে আর এখানে টাইগার দেখার জন্য। তো অনেক ফটোগ্রাফারও এখানে এসেছেন। তো আমরাও মাঝে সাঝে দাঁড়িয়ে পড়ছি। অনেকে মাঝে সাঝে বলছেন যে ওনারা কল পেয়েছেন। কল বলতে এখানে যে লাঙ্গুরগুলো থাকে, মানে হনুমান বা বাদরের একটা উপজাতি। তো ওই লাঙ্গুর নাকি একদম গাছের ওপর থেকে টাইগার দেখে একটা কল দেয়, মানে টাইগার দেখতে পেলেই লাঙ্গুররা কল দেয়। তো সেই কল শুনে সমস্ত ড্রাইভার ওখানে গাড়ি থামিয়ে দেয় আর চুপ করে বসে থাকে, সবাইকে চুপ করে বসে থাকতে বলে, যাতে টাইগার ওখান থেকে বেরোয় আর সবাই দেখতে পায়। এখন সানসেটের সময় আর অপূর্ব লাগছে, জাস্ট দেখুন পাহাড়ের একদম ওপরে রয়েছে সূর্য আর এইরকম একটা ফাঁকা জায়গা। আর আমরা এখন বাঘের খোঁজে বেরিয়েছি। আর অপূর্ব, জাস্ট অপূর্ব একটা অ্যাডভেঞ্চার, একটা এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করছে। অলমোস্ট 5টা বেজে গেছে আর আমাদের সময়ও শেষ হয়ে আসছে আস্তে আস্তে। আমাদের ফিরতে হবে আমাদের হোটেলে, কারণ এখানে সন্ধ্যের পর কোনো রকম জিপকে অ্যালাউ করে না বাইরে বেরোনোর জন্য। একটা জায়গায় আমরা দেখতে পেলাম অনেকগুলো গাড়ি পরপর একসাথে দাঁড়িয়ে আছে, কারণ ওনারা নাকি দেখতে পেয়েছে বাঘ। তো আমরাও এখানে দাঁড়িয়ে পড়লাম চুপচাপ আর দেখি আমরা দেখতে পাই কি না। এখানে নাকি লাঙ্গুর কল দেওয়ার পরে হরিণগুলো এই পার থেকে ওই পারে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো এর মানে কিন্তু খুব পজিটিভ, মানে বাঘ দেখার সম্ভাবনা খুব বেশি। তো তাই জন্য আমরা এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি।
অনেকক্ষণ ওয়েট আমরা করে নিয়েছি আর কিছুটা আমরা আভাস পেয়েছিলাম যে বাঘ রয়েছে, কিন্তু আমাদের সামনে আসেনি। তো ফাইনালি সানসেট হয়ে গেছে আর সমস্ত গাড়ি ফিরে যাচ্ছে হোটেলের দিকে। তো ওই একটাই হোটেল আছে ঢিকালা জোনের, ওয়ান অ্যান্ড অনলি হোটেল ওই গভর্নমেন্ট বডি থেকে রয়েছে। তো এই হোটেলেই সবাই, এখানে যারা ঢিকালা জোনে আসে তারা এই হোটেলেই থাকে। আর এখন রাত হয়ে গেছে আর আমরা একটু বেরিয়ে পড়েছি হাতির আস্তাবল দেখার জন্য। হ্যাঁ, এখানে রয়েছে হাতির আস্তাবল, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এই হোটেলটা ভীষণ বড়, অনেকটাই বড়। আর এখানে অনেক ধরনের রুম রয়েছে, অনেক ধরনের স্টাফ আছে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি হাতি দেখার জন্য। সন্ধ্যের চা আর ম্যাগির সহযোগে আমরা সন্ধেবেলাটা খুব ভালোই কাটালাম। এখানে আমাদের আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ কালকে একদম ভোরবেলা 6:30 নাগাদ আমাদের বেরোতে হবে জিপ সাফারির জন্য। তো তাই আমরা ডিনারও তাড়াতাড়ি করে নিচ্ছি। আর ডিনারে বেশ ভালো খাবার দাবার ছিল, যদিও ভেজ ছিল, বাট সমস্ত কিছু ভীষণ টেস্টি ছিল। তো আমাদের ব্রেকফাস্ট অলমোস্ট ডান, আর আমরা এখন চলে যাব ঘুমাতে। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে আমাদের এপিসোড 2-তে।